শ্রদ্ধা ও ভালোবাসায় মুক্তির মহানায়ককে স্মরণ। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধীরা সক্রিয়, বললেন কাদের। বঙ্গবন্ধু হত্যার নেপথ্য নায়কদের খুঁজতে কমিশন গঠনের দাবি। এক দফা দাবি আদায়ে গণমিছিল, পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কাল দোয়া মাহফিল। সাইদির জানাজা ঘিরে রাজধানী সহ বিভিন্ন স্থানের নেতাকর্মীদের তাণ্ডব। চেহারা পাল্টায়নি জামাত, বললেন ডিএমপি কমিশনার। ডেঙ্গুতে আরো 10 মৃত্যু, নতুন শনাক্ত প্রায় 2000। চোখ রাঙাচ্ছে নতুন ধরন ডেন 5, দ্রুত অকার্যকর করছে অঙ্গ প্রত্যঙ্গ। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি বাবরি ইয়াসমিন। বিনম্র শ্রদ্ধায় মুক্তির মহানায়ককে স্মরণ করছে জাতি। জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এর আগে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে বনানীতে 75 শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত মিরাজ মিজুর রিপোর্টে। জাতীয় শোক দিবসে সকাল 6:30টায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চৌকস দল রাষ্ট্রীয় স্যালুট জানায়। বিগলে বেজে ওঠে করুণ সুর। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ধানমন্ডি থেকে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী, যেখানে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে 15 আগস্ট নিহত পরিবারের সদস্যদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। পরম মমতায় বিছিয়ে দেন ফুলের পাপড়ি। 15 আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে ফাতিহা পাঠ ও দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী। বনানী কবরস্থান থেকে পরে হেলিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পিতার সমাধির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে দলের সভাপতি হিসেবে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আরেকবার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর ফাতিহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা। স্বাধীনতা বিরোধীরা আজও বিএনপির নেতৃত্বে সক্রিয় বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বনানীতে শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতারা জানান বিএনপি দেশে বিদেশি শক্তি নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। জয় যাদবের রিপোর্ট। শোকাবহ 15 আগস্টের সকালে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সদ্য স্বাধীন দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড। অভিযোগ করেন বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রকারীরা যারা আজকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে স্বাধীনতাকে আরেকবার আঘাত করার জন্য, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তি ঐক্যবদ্ধ হব, এদের প্রতিহত করব। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বনানী কবরস্থানে 15 আগস্ট শহীদদের সমাধিতে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা অভিযোগ করেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব জিয়াউর রহমান
এই হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন গঠনের দাবি নেতাদের। জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব ছিল এবং জিয়াউর রহমান খুনের মাধ্যমে রাজনীতি করে বিএনপি প্রতিষ্ঠা করেছে এবং আজকে বিএনপি মানুষ পড়ানোর রাজনীতি করছে। দেশে যদি সুস্থ রাজনৈতিক ধারা চালু করতে হয়, বিএনপির এই অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন। এই হত্যাকাণ্ডে বিশাল একটি ষড়যন্ত্র ছিল দেশি বিদেশি, তারা এখনও সক্রিয় রয়েছে এবং তারা অত্যন্ত শক্তিশালী। আমাদের আজকে জাতিগতভাবে দাবি যে কমিশন গঠন করে এর নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন করা এবং তাদের বিচার সম্পন্ন করা। এরপর একে একে শ্রদ্ধা জানান ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরের পক্ষ থেকে 15ই আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে কমিশন গঠনে আইনের খসড়া তৈরি হয়েছে। শীঘ্রই আইন আকারে পাশ করা হবে। জাতীয় শোক দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত আলোচনায় এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শামীমা আক্তারের রিপোর্ট, জানাচ্ছেন শুভশ্রী রায়। জাতীয় শোক দিবসে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশন চত্বরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আলোচনার শুরুতে 15ই আগস্ট নিহতদের শ্রদ্ধায় স্মরণ করা হয়। বঙ্গবন্ধুর খেয়েছেন। আইনমন্ত্রী জানান, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে কমিশন গঠনের জন্য আইনের খসড়া তৈরি করা হয়েছে। শিগগিরই আইন আকারে পাশ করা হবে। যে বঙ্গবন্ধুকে এবং তার পরিবারের 17 জন সদস্যকে সেই দিন যে হত্যা করা হয়েছিল, সেই হত্যার কারণ ছিল বাংলাদেশকে হত্যা করা। তারা মনে করেছিল যে বঙ্গবন্ধুকে যদি সপরিবারে হত্যা করা যায়, তাহলে বাংলাদেশকেও হত্যা করা যাবে। বিকেলে কসবায় আয়োজিত শোক সভায় আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন। আমরা নির্বাচন করব, জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধান থাকবেন এবং সেইভাবেই নির্বাচন হবে। নির্বাচনের করার জন্য প্রয়োজন সেই সব প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের আন্ডারে থাকবে, আর সরকার দৈনন্দিন কাজ করে যাবে। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে উল্লেখ করে আনিসুল হক জানান, এরই মধ্যে 2 খুনির অবস্থানও শনাক্ত করা হয়েছে। যে 2 জন আমরা জানি যে বিদেশে অবস্থান করছেন। কোথায় করছেন? একজন আমেরিকা, আরেকজন কানাডা। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের চিহ্নিত করতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের ঘৃণা করতে পারে। সকালে জাতির পিতার 48তম শাহাদত বার্ষিক উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর স্মারক স্তম্ভ স্মৃতি চিরঞ্জীবের শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি। পরে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচিতে অংশ নেন প্রধান বিচারপতি। বলেন, সংবিধান মেনে বিচার কাজ সব কার্যক্রম করলেই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে। আমরা যদি 71কে মেনে নেই, আমরা যদি সংবিধান মেনে নেই, আমরা যদি বঙ্গবন্ধুকে মেনে নেই, তাহলে তারপর থেকে যদি রাজনীতি শুরু করা যায় এবং গণতন্ত্রকে যদি আমরা মনে প্রাণে ধারণ করি এবং এই জাতিকে যে উদ্দেশ্য নিয়ে 1971 সালে 30 লক্ষ লোক রক্ত দিয়েছিলেন, যে কারণে বঙ্গবন্ধু শহীদ হয়েছেন, আমার মনে হয় যে সেই লক্ষ্যটা আমরা পূরণ করতে পারব। জাতীয় শোক দিবসে দেশ জুড়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মুক্তির মহানায়ককে। জেলার সহকর্মীদের তথ্যচিত্রে বিস্তারিত জানব ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সকালে চট্টগ্রাম নগরীর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে খুলনায়।
দিবসটি উপলক্ষে সকাল ৮টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করে বঙ্গবন্ধু ও ১৫ই আগস্টে শাহাদাত বরণকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিলেটে সকাল ৯টায় বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধারা। এরপর একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রশাসনের কর্মকর্তারা। শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরাও। শোক ও শ্রদ্ধায় জাতির পিতা ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণ করছে রাজশাহীর সর্বস্তরের মানুষ। সকালে দলীয় কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগ। ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। সকালে নগরীর সার্কিট হাউস সংলগ্ন বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, দোয়া, শোক র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান সহ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল সাত্তার আবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল জলিল। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজন করা হয় শোক র্যালি ও আলোচনা সভার। ইমরুল কায়েস, নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে ১৮ই আগস্ট ঢাকাসহ সব মহানগরে গণমিছিল করবে বিএনপি। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া খালেদা জিয়ার সুস্থতার জন্য ১৬ই আগস্ট দোয়া, তার সুচিকিৎসার দাবিতে ১৭ই আগস্ট লিফলেট বিতরণ এবং ১৯ আগস্ট পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন। রিজভী অভিযোগ করেন আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের জানাজার অধিকারও হরণ করেছে। নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন অন্যায়ভাবে দুটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। আগামী ১৭ই আগস্ট বৃহস্পতিবার সারা দেশে লিফলেট বিতরণ ও ১৯ আগস্ট শনিবার সকল মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। অবৈধ লুটেরা ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ১৮ই আগস্ট ২০২৩ ইংরেজি শুক্রবার যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকা মহানগর সহ সকল মহানগরে গণমিছিল অনুষ্ঠিত হবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের আলমা সিনেমা হলের সামনে জামায়াতের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরে কাজীর তেওড়ি মোড়, ওয়াসার মোড় ও লালখান বাজার সহ নগরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ৩০ জনকে আটক করেছে পুলিশ। কক্সবাজারের চকরিয়ায় সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় জামায়াত শিবির। বিকেলে পৌর শহরের বায়তুস শরফ সড়কে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি ভ্যান ও স্বাস্থ্য কর্মকর্তার গাড়িও ভাঙচুর করে শিবির কর্মীরা। এদিকে সকালে পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সাঈদী ফাউন্ডেশন মাঠে দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের কারণে ঢাকায় যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবী জানাজার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বলেন, মানবিক কারণে প্রথমে কোনো অ্যাকশন না নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্তি প্রয়োগ করে পুলিশ। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী সোমবার রাতে হার্ট অ্যাটাকে মারা যান। মৃত্যুর খবর শুনে হাসপাতালে উপস্থিত হন জামায়াতের নেতারা। ভোর ৫টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বিএসএমএমইউ থেকে বের হওয়ার সময় বাধা দেয় কর্মী সমর্থকরা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর চড়াও হয় সাঈদী সমর্থকরা। রণক্ষেত্রে পরিণত হয় পুরো শাহবাগ এলাকা। এ নিয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, মানবিক কারণে প্রথমে শক্তি প্রয়োগ না করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অ্যাকশন যেতে বাধ্য হয়। কিন্তু তারা তাদের নেতার লাশ নেওয়ার জন্য বা দেখার জন্য বা মৃত্যু সংবাদ পেয়ে জমা হয়েছে, মানবিক কারণেই আমরা প্রথম থেকে তাদের উপরে কোনো অ্যাকশন নেই নাই। কিন্তু তাদের চরিত্র যে পাল্টা নাই সেই জিনিসটা তারা আবারও প্রমাণ করলো যে ১২-১৩ সালের যে অগ্নি সন্ত্রাস
পুলিশকে জীবন্ত পুড়িয়ে মারা, হেলমেট দিয়ে পুলিশকে পিটে মাথা থেতলে দেওয়া, তাদের সেই চরিত্রে বহিঃপ্রকাশ আবারও তারা প্রমাণ করলো। এই তাণ্ডবের কারণে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবী জানাজার অনুমতি দেওয়া হবে না বলে জানান ডিএমপি কমিশনার। আজকে তারা যে তাণ্ডব করলো, তারপরে আগামীকাল গায়েবী জানাজা করতে দেওয়ার অনুমতি আমাদের তরফ থেকে দেওয়া হবে না, আমরা এই অনুমতি তাদের দেব না। আমাদের কাছে সমস্ত ভিডিও ফুটেজগুলোও আছে, তারা আমাদের গাড়ি ঘোড়া যে পড়াইছে, তারা যে ফেসবুকে সাইবার ওয়ার্ল্ডে যে তৎপরতা চালাইছে, সেগুলো আমাদের ডিসি মিডিয়ার কাছে আছে। জামাতের চরিত্র পাল্টানি বলে অভিযোগ করেন ডিএমপি কমিশনার। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সংবাদদাতে সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আবারও, দেখছেন সংবাদ রাত। মৌলভীবাজারের পৃথক অভিযানে 17 জন জঙ্গি সদস্যকে আটক করা হয়েছে। সন্ধ্যায় জেলা পুলিশ লাইনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তথ্য জানান সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি আরও জানান, জঙ্গিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের 2 জনকে সাথে নিয়ে মৌলভীবাজার কুলাউড়ার কালো পাহাড়ে আরেকটি আস্তানায় 5.5 কেজি বিস্ফোরক ও 14 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জঙ্গি ও উগ্রবাদদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়ার সময় সাপেক্ষ বিষয়। তাদেরকে স্বল্প সময়ে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য জানা যায়নি। সিটিটিসির ধারণা, তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সেই আস্তানাতে তারা কতদিন ছিল, তাদের কি পরিকল্পনা ছিল, সেই বিষয়গুলো আমরা রাতে জিজ্ঞাসাবাদে জানতে পারি এবং আমরা সিদ্ধান্ত নেই, যদিও এই সিদ্ধান্তটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল যে আমরা তাদের সেই আস্তানা পর্যন্ত পৌঁছবো। বাট ওখানে 3টি ঘর আমরা পেয়েছি, সেই 3টি ঘরেই তারা থাকতো। একটা ঘরের কর্নারে প্রায় 500 কেজি এক্সপ্লোসিভ এবং আরেকটা ঘরের পাশে একদম ফুটির পাশে আমরা 14 রাউন্ড গুলি পেয়েছি, পিস্তলের গুলি। প্রায় 2 ঘন্টা চেষ্টায় কেরানীগঞ্জের রাসায়নিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে 5 জনের মৃত্যু হয়েছে, দগ্ধ কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। গোডাউনটি অবৈধ ছিল বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক। কেরানীগঞ্জে অসংখ্য অবৈধ কারখানা রয়েছে স্বীকার করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। কেরানীগঞ্জ থেকে ফিরে ইকবাল অনেকের রিপোর্ট। ভোররাতে এভাবেই আগুনের লেলিহান শিকায় ছেয়ে যায় রানীগঞ্জের গদাবাগের রাসায়নিক কারখানা। আগুনের ভয়াবহতায় নিমেষেই পুড়ে যায় গোডাউনটি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 3 জনের মরদেহ। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও 5 জনকে। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় 1 জনের। ফায়ার সার্ভিসের 6 ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ না জানা গেলেও ফায়ার সার্ভিস বলছে, কেমিক্যাল থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। কেমিক্যালের আগুন 1 ঘন্টা কতটা ম্যাচিউরড হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন, কতটা তাপ, কতটা গ্যাস এখানে স্প্রেড হতে পারে। এটা সব দিককেই মাথায় রাখতে হবে, কারণ অন্যান্য দিকে যদি আগুনটা স্প্রেড হয়ে যেত সেটা আরও একটা ডিভাস্টেটিং পর্যায়ে চলে যেত। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমরা একটা আগুনকে যেহেতু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কন্ট্রোল করতে পেরেছি। স্থানীয়রা জানান, 4 বছর আগে এখানে রাসায়নিক কারখানা স্থাপন করা হয়। এরিয়া তো অনেকদিন ধরে আছে, কিন্তু 3-4 বছর ধরে মনে হয় সম্ভবত এই কেমিক্যাল স্টোরেজ করতেছে। রাত বেরাত্রে গাড়ি নিয়ে আসতো, লেবার এখানে স্টক করে রাখতো, আবার রাতের সময় মতন এটা পার করে নিয়ে যেত। কতদিন থেকে আছে এখানে? প্রায় 3 বছর হবে এখানে এরা এইভাবে রাখছে। আবাসিক এলাকায় এমন গোডাউন না রাখার দাবি জানান স্থানীয়রা। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই গোডাউন নিয়ে নির্বিকার প্রশাসনও। যখন এখানে শব্দ হয়েছে আমি মেন জানালা খুলছি, আমার জানালা খোলার পরে দেখি আগুন। পরে আমার বাচ্চা কাচ্চা নিয়ে বিল্ডিং এর সব ট্রেড আগে সব জড়ো করে আমরা পিছনের জঙ্গল দিয়ে চলে আসছি। আমরা এখানে বের হয়েছি, গলির মাথায় দাঁড়ায় থাকতে পারতেছি না, এত তাপ আগুনের। তো সাথে সাথে ফায়ার ব্রিগেডকে ফোন দেওয়া হয়। অবৈধ রাসায়নিক কারখানা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অবৈধভাবে যে কেমিক্যাল ফ্যাক্টরিগুলো বা গোডাউন আছে সেগুলোর বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। কোথাও যদি অবৈধভাবে কোনো কেমিক্যাল ফ্যাক্টরি গড়ে ওঠে সেটা যেন আমাদের প্রশাসনের নজরে নিয়ে আসে, তাহলেই আমরা আইনগত ব্যবস্থা নিতে সক্ষম হব। নিহতদের পরিবার প্রতি 20,000 টাকা আর আহতদের 15,000 টাকা দেয়া হয় জেলা প্রশাসকের পক্ষ থেকে। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো 10 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 1984 জন। দেশে ডেঙ্গুর নতুন ধরন ডেন 5 এর লক্ষণ নিয়ে অনেক রোগী আসছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। নতুন এ ধরনে আক্রান্তদের হার্ট, ব্রেইন, ফুসফুস, কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত অকার্যকর হয়ে যায়। বিএসএমএমইউ উপাচার্য জানান, ডেঙ্গুর নতুন এ ধরন ক্লিনিক্যালি শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী 2019 সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় 1 লাখের বেশি রোগী। মৃত্যু হয়েছিল 164 জনের। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 87,000 রোগীর মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 416 জনে। যুক্তরাষ্ট্রের এক গবেষণায় ডেঙ্গুর নতুন ধরন ডেন 5 এর কথা জানানো হয়। এবছর মৃত্যুর হার বৃদ্ধির জন্য নতুন এ ধরন দায়ী হতে পারে বলে মনে করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 4টা ভ্যারাইটির আগের বার ডেন 1 বেশি ছিল, এবার ডেন 2, ডেন 3 বেশি। ডেন 5 আর একটা এসেছে, সেটা হলো ব্রেন, এটাকে বলা হয় এনকেফালোপ্যাথি। ব্রেন ধরছে, হার্ট, লিভার, কিডনি ধরছে এবারকার ডেঙ্গুতে, অর্থাৎ মায়োকার্ডাইটিস, লিভার ফেলিওর এবং কিডনি ফেলিওরে মৃত্যুবরণ করছে। ঢাকার বাইরে যেভাবে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে তাতে এবার পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। পরিস্থিতি মোকাবেলায় মশক নিধনের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। সিটি কর্পোরেশনগুলোকে আরও অ্যাক্টিভ হতে হবে। যে যে জায়গায় রোগী পাওয়া যাচ্ছে হাসপাতালে, সেই জায়গায় মাইকিং হবে। ওই এলাকার ওয়ার্ড কমিশনার সবাইকে নিয়ে, স্কুল কলেজ ছাত্র, ওয়ার্ড কমিশনার, রাজনীতিবিদ যারা ভোট চায় শুধু, তারা কেন ডেঙ্গুর জন্য মিছিল করে না? যুক্তরাষ্ট্রের জাতীয় বায়োটেকনোলজি বিভাগের এ গবেষণায় বলা হয়, বছরে অন্তত 10 কোটি মানুষ ডেঙ্গু আক্রান্ত হতে পারে। এ সময় মৃত্যু হতে পারে 25,000। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্ট শাহাদত বরণকারী অন্যান্যদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে রাজধানীর হাইকোর্ট মাজার মসজিদে। মঙ্গলবার সন্ধ্যায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এছাড়াও অন্যান্য বিচারপতিগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শেষ করব সংবাদরাত, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় মুক্তির মহানায়ককে স্মরণ। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপি নেতৃত্বে স্বাধীনতা বিরোধীরা সক্রিয়, বললেন কাদের। বঙ্গবন্ধু হত্যার নেপথ্য নায়কদের খুঁজতে কমিশন গঠনের দাবি। এক দফা দাবি আদায়ে গণমিছিল, পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কাল দোয়া মাহফিল। সাইদের জানাজা ঘিরে রাজধানী সহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের তাণ্ডব। চেহারা পাল্টায়নি জামাত, বললেন ডিএমপি কমিশনার। ডেঙ্গুতে আরো 10 মৃত্যু, নতুন শনাক্ত প্রায় 2000। চোখ রাঙাচ্ছে নতুন ধরন ডেন 5, দ্রুত অকার্যকর করছে অঙ্গ প্রত্যঙ্গ। এই ছিল এখনকার সংবাদরাত। আমাদের পরের সংবাদরাত 12টায় দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।